ডিভাইডেড বাই সে ওয়াই, এটাও একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অথবা ডিওয়াই, শুধু সিম্পল হলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, আরো সহজ। এগুলো সবই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। বুঝা গেল? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, ডিওয়াই ডিএক্স এক্স বাই ওয়াই, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সি। আরো যদি বড় করে লিখি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্স প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই সে। একটু বড় সড়ো করে লিখলাম। এরা সবই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। পুরো প্রশ্ন আছে, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এরা সবাই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে? জি স্যার। আর ফার্স্ট অর্ডার কেন? আচ্ছা, ওই অন্যরা সবাই বুঝতে পারছো কেন ফার্স্ট অর্ডার? জি স্যার। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা তেমন তো কোশ্চেনই হলো না। দেখো এখানে অনলি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, এখানে কোনো হায়ার অর্ডার। আমরা তাহলে প্রথম ক্লাসটা বুঝিনি তো। প্রথম ক্লাসটা বলেছিলাম যদি এরকম থাকে যে ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স, এটা কত অর্ডারের ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারি? ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস 0। সেকেন্ড অর্ডার স্যার। সেকেন্ড অর্ডার স্যার। আর যদি ফার্স্ট টার্মটা না থাকে, এই টার্মটা না থাকে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, ফার্স্ট অর্ডার। ফার্স্ট অর্ডার। অর্থাৎ যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ যত অর্ডারের ডেরিভেটিভ থাকে, আমরা সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে তত অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলি। তাহলে এটা ক্লিয়ারলি ফার্স্ট অর্ডার না? জি স্যার। ক্লিয়ারলি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 থাকতে পারে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকতে পারে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স জাতীয় কিছু থাকতে পারে, এক্স ওয়াই মিক্সার করে থাকতে পারে, তাই না? যা খুশি থাকবে, তবে এক্স ওয়াই এর বেশি কিছু থাকবে না। তা আমরা এখানে এই জন্য লিখেছি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই, ফাংশন অফ এক্স ওয়াই এটা থাকবে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই হলে পারে, সেটাকে আমরা বলছি ফার্স্ট অর্ডার। এখন ফাংশন অফ এক্স ওয়াই এর মান 0 হতে পারে, কোনো ফাংশনের মান 0 হতে পারে। ফাংশন অফ এক্স ওয়াই এর মান 0 হতে পারে, ফাংশন অফ এক্স ওয়াই এর মান কনস্ট্যান্ট হতে পারে, শুধু সি হতে পারে। ফাংশন অফ এক্স ওয়াই এর মান আমাদের এক্স স্কয়ার হতে পারে, ফাংশন অফ এটার মান এক্স বাই ওয়াই হতে পারে, ফাংশন অফ এক্স কমা ওয়াই, ফাংশন অফ এক্স কমা ওয়াই এর মান এক্স প্লাস ওয়াই স্কয়ার এক্স কিউ প্লাস ওয়াই, এটা হতে পারে। অর্থাৎ সবগুলাই হতে পারে। বুঝে গেল? অর্থাৎ এটা তার ফাংশন অফ এক্স ওয়াই মানে কি, আসলে এই ইকুয়াল এই পাশে যা থাকবে এক্স ওয়াই দিয়ে তৈরি একটা কিছু থাকবে। বুঝা গেল? এক্স ওয়াই দিয়ে তৈরি একটা কিছু থাকবে। এই শুধু এক্সও থাকতে পারে, অনেক সময় শুধু ওয়াইও থাকতে পারে, এক্স ওয়াই বোথ থাকতে পারে, শুধু কনস্ট্যান্ট থাকতে পারে, এরা থাকবে। এটাকেই আমরা বলছি ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? কারো কি অসুবিধা বুঝতে? না স্যার। এখন এই সকল ইকুয়েশন গুলা দেখো, আমরা যদি একটু আর গুণ করে সিম্পল করে লিখি, প্রথমটা যদি লিখি তাহলে এক্স স্কয়ার ডিএক্স ইকুয়াল ডিওয়াই লিখতে পারি, বা এক পাশে লিখলে মাইনাস ডিওয়াই ইকুয়াল 0 লিখতে পারি কিনা প্রথমটা? জি স্যার। আর দ্বিতীয়টা কি লিখতে পারি? এক্স ডিএক্স মাইনাস
y dy ইকুয়াল 0। ওকে, এটা লিখতে পারি। 3 নম্বরটা লিখতে পারি সি ডিএক্স মাইনাস dy ইকুয়াল 0। আমরা একটা মাইনাস সাইন নেই, এটা একটা মাইনাস নি, না তো সবগুলা মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই ডিওয়াই, ডিওয়াইটা আগে লিখলাম, যাই হোক তাহলে এই পাশে লিখি আর একটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এত ইকুয়াল টু 0। এইভাবে লেখা যায় কি সবগুলো ইকুয়েশন? হয় স্যার। ক্রস গুণন করে দিয়ে তারপর লিখতেছেন? হ্যাঁ, ক্রস গুণন বুঝতে পারোনি এতক্ষণ? ক্রস গুণ করে লিখছি, বা আড় গুণন যেটা বলা হয়, আড় গুণন, অর্থাৎ গুণনের সময় এই দিক থেকে এই দিক গুণ, এই দিক থেকে এই দিক গুণ, এরকম তো সবাই জানো তো। এটা এদিক থেকে এই দিক গুণ করা হয়, এদিক থেকে এদিক গুণ করা হয়। তাহলে ওখানে স্যার মাইনাস হবে? কোন জায়গায়? এখানে? জি স্যার। আমি এখানে একটা মাইনাস দিলাম। মাইনাস প্লাস নিয়ে আমাদের জটিলতা নেই। মাইনাস প্লাস আমরা যখন অঙ্ক করছি না, আমি শুধু তোমাদের বোঝাচ্ছি। এখন অঙ্ক করবো তখন মাইনাস প্লাসের গুরুত্ব আছে, এখন অতটা গুরুত্ব নেই। মাইনাসই দাও আর প্লাসই দাও, কোনো ব্যাপার না। ওকে, স্যার আপনার এই মাঝে মাঝে কিন্তু বেঁধে আসছে স্যার। কেন? আমার তো নেটওয়ার্ক ভালো। ঠিকই আছে স্যার। ঠিক আছে স্যার। নেটওয়ার্ক ভালো। আচ্ছা, এখন আমরা যদি m ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার, প্রথম ইকুয়েশনে যে m এক্স স্কোয়ার ধরলাম, আর n ইকুয়াল টু যদি -1 ধরি, -1, তাহলে প্রথম ইকুয়েশনটা লেখা যায় না m dx প্লাস n dy ইকুয়াল 0 লেখা যায়? লেখা যায় তো? জি স্যার। এভাবে দেখো প্রত্যেকটা, এটাও লেখা যায় m dx প্লাস n dy ইকুয়াল টু 0, m dx প্লাস n dy ইকুয়াল টু 0, যেখানে n সমান -1 আর m সমান x, n dy ইকুয়াল 0, n dy ইকুয়াল 0, এগুলো লেখা যায়। থার্ডটাও অনুরূপ ভাবে লেখা যায়, একদম লাস্টেরটাও লেখা যায়। দেখো এই x প্লাস ওয়াই স্কোয়ার সমান ধরো m, আর x কিউব প্লাস ওয়াই সমান যদি n ধরো, তাহলে লেখা যায় m dx প্লাস n dy, তাই না? m dx প্লাস n dy ইকুয়াল টু 0 লেখা যায় তো? সবগুলা ইকুয়েশনকেই তো এভাবে লেখা যায়। আমার কথা বুঝতে পারছি কিনা দেখো? জি স্যার। সবগুলা ইকুয়েশনকে এই ফর্মে দেখা যায়। অর্থাৎ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা ফর্ম হলো m dx প্লাস n dy, m dx প্লাস n dy, যেখানে mn এর বৈশিষ্ট্য কি? m xy যুক্ত একটা ফাংশন, n ও হলো xy যুক্ত একটা ফাংশন। একদম লাস্টেটা xy দুটোই আছে, m এর মান x, both x and y আছে, n এর মানও x and y আছে। দিস ইজ ফাংশন অফ x, y, m অলসো ফাংশন অফ x, y। তো xy এর ফাংশন শুধু x থাকলেও সমস্যা নেই, শুধু y থাকলেও সমস্যা নেই, আবার ফাংশন অফ x, y, তবে তাদের কেউ অ্যাবসেন্ট থাকলে সমস্যা নাই। এই জন্য আমি দেখো ওই ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা ফর্ম লিখেছি, যেটাকে লিখছি m dx প্লাস n dy ইকুয়াল টু 0, m dx plus n dy equal to 0. This is also called first order differential equation.
এই ফর্মটাকেও বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অথবা এই ফর্মটাকেও বলা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, এই দুটো ফর্মকে আমরা বলছি জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল, দ্য জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্থাৎ যে কোনো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এভাবেও রিপ্রেজেন্ট করা যাবে, এভাবেও রিপ্রেজেন্ট করা যাবে, অর্থাৎ এটা কমন রিপ্রেজেন্টেশন। অর্থাৎ সকল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে এই দুই ভাবে প্রকাশ করা যায়। তাই এই দুই প্রকারকে আমরা বলছি জেনারেল ফর্ম অফ ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার? এই জি স্যার। ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে আমরা সলভ করব, প্রথম চ্যাপ্টারে একে সলভ করব, এই সলিউশন বের করব। প্রথম কাজ হলো এই ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করে সলিউশন করব। তো যেহেতু একটা ডেরিভেটিভ আছে, একবার ইন্টিগ্রেট করলেই আমাদের সলভ হয়ে যাবে। যেমন তোমাদের একটা বলি dy বাই dx ইকুয়াল টু, একটা সিম্পল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে সলিউশন বের করি, ইকুয়াল যদি আমাদের 0 হয় বা কনস্ট্যান্ট হয় বা অন্য কিছু হয়, আমি এটা একেবারেই সিম্পল নিলাম, তাহলে এটাকে একবার ইন্টিগ্রেট করলে কি হবে, y ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই না? জি স্যার। y ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এটাই সলিউশন, এই y ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হলো y ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই সলিউশনটা কিভাবে পাওয়া যায়? একবার ইন্টিগ্রেট করলেই পাওয়া যায়। আমাদের সকল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন করবে একবার ইন্টিগ্রেশনের মাধ্যমে। সেই ইন্টিগ্রেশনের মাধ্যমে সলিউশন করার ক্ষেত্রে আমাদের অনেকগুলো পথ অবলম্বন করতে হবে। অর্থাৎ আমাদের কাজ হলো ইন্টিগ্রেশন করা, কিন্তু ইন্টিগ্রেশনের জন্য আমাদের বিভিন্ন রকমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে ফার্স্ট অর্ডার, তাদের সলিউশন পদ্ধতি অর্থাৎ ইন্টিগ্রেশন পদ্ধতিটা ভিন্ন ভিন্ন। তা আমরা আমাদের মূল টার্গেট হলো একবার ইন্টিগ্রেশন করা। বোঝা গেছে কি? সলিউশন করা মানে হলো মূল টার্গেট হলো একবার ইন্টিগ্রেট করা। ক্লিয়ার? যেহেতু ফার্স্ট অর্ডার স্যার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেহেতু একবার ইন্টিগ্রেট করব। হ্যাঁ বলো। না স্যার, কিছু এখন তোমাদের কাছে আসি, তোমরা বলো তো x dx প্লাস y dy ইকুয়াল 0, এটা হলো একটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর যদি আমরা বলি y dx, আমি দুটাই লিখি, একাধিক লিখতে পারি কিন্তু দুটাই লিখি, x dy, এই দুটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে রেজাল্ট কি হবে? যার যে অপারেটর সেই অপারেটর সাপেক্ষে ইন্টিগ্রেট করবে, শুধু ইন্টিগ্রেটিং লিখবে। ইন্টিগ্রেট যদি করি 1 নম্বর ইকুয়েশনটা, তাহলে কি লিখতে পারবো? 2 নম্বর ইকুয়েশনটাকে যদি ইন্টিগ্রেট করি একবার, তাহলে কি লিখতে পারবো? আমাদের কাজ হলো একবার ইন্টিগ্রেট করা। প্রথম কেউ কি বলতে পারবে প্রথম ইকুয়েশন ইন্টিগ্রেট করলে কত হবে? স্যার x স্কয়ার ডিভাইড 2 প্লাস y স্কয়ার ডিভাইড 2 x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস y স্কয়ার ডিভাইড 2 y স্কয়ার বাই 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট লিখতে হবে একটা। x স্কয়ার ডিভাইডেড বাই 2 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সে দিস ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটাই হলো আমাদের সলিউশন, প্রথম ইকুয়েশনটার সলিউশন। আমি 2 কনস্ট্যান্ট সাথে মিশাই দিলাম, কনস্ট্যান্টের সাথে ওই 2টা গুণ করে দিলাম, 2c বা শুধু c। ওকে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু c, এটাই হলো প্রথম ইকুয়েশনের সলিউশন। ওকে, এটা ইন্টিগ্রেট করলাম, একবার ইন্টিগ্রেট করলেই কিন্তু সলভ হয়ে যাচ্ছে। বোঝা গেছে কি প্রথম ইন্টিগ্রেশনটা? সবাই তো বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এখন 2 নম্বর ইন্টিগ্রেশনটা, 2 নম্বর ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করলে কি হবে? স্যার এটা কি ইউভি এর সূত্র ফেলতে হবে স্যার? ইউভি সূত্র ফেলবে কেন? একটাই ভেরিয়েবল, একটা অপারেটর। আচ্ছা, একজন বলো, উপরেরটা বুঝতে পেরেছি কি? উপরেরটা ইন্টিগ্রেট করা হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, নিচেরটা কেউ কি বলতে পারবে?
xy plus xy is equal to c. xy প্লাস xy ইকুয়াল টু সি, না এটা হয়নি। এটাই আমাদের একটু তোমাদের শুরুতে না জানার কোনো সমস্যা না, না জানার জন্যই তো এসছো। এটা হয়নি, উপরেরটা হয়েছে, নিচেরটা হয়নি। কেন হয়নি সেটা ব্যাখ্যা করছি। দেখো আমাদের dx হলো একটা অপারেটর, তাই না? আর এখানে dy টা একটা অপারেটর। তো প্রথমে যখন তুমি ইন্টিগ্রেট করতেছো dx অপারেটরের সাপেক্ষে ইন্টিগ্রেট করছো কাকে? x কে। কার সাপেক্ষে ইন্টিগ্রেট করছো তা অপারেটর নির্দেশ করে যে x কে ইন্টিগ্রেট করতে চাচ্ছ উইথ রেসপেক্ট টু x। পরেরটা অপারেটর dy আছে, তুমি y ইন্টিগ্রেট করবে, সো সমস্যা নাই। কিন্তু এখানে হলো অপারেটর dx আর তুমি ইন্টিগ্রেট করতেছো y। তো yx যখন লিখতেছো তুমি এটা, তখন মনে করো যে y কে তুমি কনস্ট্যান্ট ধরেছো, dx কে ইন্টিগ্রেট করলে x হয়, কিন্তু আসলে y কি কনস্ট্যান্ট? আবার দেখো পরের টার্মটা যখন xy বললে, তো x কে তুমি কনস্ট্যান্ট কল্পনা করে নিলে যে dy কে ইন্টিগ্রেট করলে y হয়, তো x তো কনস্ট্যান্ট না। আমার কথা বোঝা গেছে কি? জি স্যার। x কনস্ট্যান্ট না, তার মানে ইন্টিগ্রেটটা হলো না। আসলে আমাদের যে অপারেটর সেই ভেরিয়েবলটা থাকা লাগবে, আদারওয়াইজ ইন্টিগ্রেট করব না, করতে পারবো না। এই ইকুয়েশন গুলোর ক্ষেত্রে ইউভি সূত্র কি জন্য খাটবে না স্যার? মানে হবে সমাধান বের করতে পারবো না ইউভি দ্বারা? ইউপি দিয়ে কিভাবে বের করবে বলো? স্যার আলাদা আলাদা ভাবে যদি ওয়াই ওয়াই একটা ভেরিয়েবল আর সাথে ওয়ান ধরে নিলাম ইউভি। হ্যাঁ, ওয়ান ধরে নাও, দিয়ে তাতে কি লাভ হবে? এক্স কে তুমি তো কিছু করছো না, এক্স কে রেখে দিচ্ছ, কিন্তু ওকে তো বাদ দেওয়া যাবে না। বোঝা গেল? যাই হোক, আমরা এইটার ইন্টিগ্রেট করার সময় আমাদের প্রধান টার্গেট হলো আমাদের যে অপারেটর সেই ভেরিয়েবল না থাকলে আমরা ইন্টিগ্রেট করতেই পারি না। আমাদের যে ভেরিয়েবল হয় পার্শিয়ালি ইন্টিগ্রেট করতে হবে, অর্থাৎ y কে কনস্ট্যান্ট কল্পনা করতে হবে। তোমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হয়তো পড়েছো। x কে কনস্ট্যান্ট কল্পনা করতে হবে, কিন্তু এখানে x কনস্ট্যান্ট না। কেন কল্পনা করব? সো আমরা যে কাজটা করব, যেহেতু যে অপারেটর সেই অপারেটরের সাপেক্ষে সেই ভেরিয়েবলের আমরা ইন্টিগ্রেট করব, আদারওয়াইজ ইন্টিগ্রেট করতে পারবো না। প্রথম বিষয়টা বুঝতে পারলে কিনা দেখো, যদি উপরেরটা দেখো অপারেটরও যা ভেরিয়েবলও তাই, ইন্টিগ্রেট করা যায়। এখানে এটা মনে হয় মুছে দিয়েছি। অপারেটরও যা ভেরিয়েবলও তাই, ইন্টিগ্রেট করা যায়, কিন্তু এখানে ওইরকম না, বিধায় ইন্টিগ্রেট করা যাবে না। তবে সেই কাজ করা যায়। দেখো xy দ্বারা যদি ভাগ করি, ২ নম্বর ইকুয়েশনটাকে উভয় পক্ষে xy দ্বারা ভাগ করি, ডিভাইডেড বাই xy অন বোথ সাইড। এই টার্মটাকে যদি xy দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? লাস্টের টার্মটাকে যদি xy দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে? বোঝা গেল কি? জি স্যার। এখন দেখো অপারেটর আর ভেরিয়েবল সেম, এখন ইন্টিগ্রেট করা যায়। ইন্টিগ্রেট করলে কি হয়? ln x লন প্লাস লন ওয়াই। ln y একটা কনস্ট্যান্ট লিখবে, ইকুয়াল টু হয়তো বা কনস্ট্যান্ট c। সবচেয়ে ভালো হয় এই কনস্ট্যান্ট কেও ln c আকারে লিখতে, ln c, এটা সবথেকে ভালো হয়। কারণ দেখো, আচ্ছা দুটা লন এর যোগফল থাকলে ln কি লেখা যায়? xy লেখা যায় না? লগ এর নিয়ম কি? দুটা লগ যোগ আকারে থাকলে একটা লগ তৈরি করলে তারা গুণ আকারে লেখা যায়, তাই না? জি স্যার। তাহলে এটা কি হয়? ln তুলে দিলে xy = c। এটা আমাদের একটা সলিউশন। ২ নম্বর ইকুয়েশন যেটা ছিল তার সলিউশন হলো এটা। অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন সরাসরি করতে পারলাম না, একটু প্রসেস করে নিলাম, xy দ্বারা উভয় পক্ষে ভাগ করে নিয়ে ইন্টিগ্রেট করলাম, তাহলে ইন্টিগ্রেট করা গেল। আচ্ছা, কনস্ট্যান্ট যে কোনো ফর্মে লিখতে পারো, তুমি শুধু c ও লিখতে পারতে। এখানে আমি ln c লিখেছি, তুমি শুধু c লিখতে পারো। শুধু c লিখলে কি হয়? এখানে যদি শুধু c থাকতো তাহলে কি হতো বলো তো? ln তুলে দিলে e⁻c লিখতে হতো না? জি স্যার।
ই টু দ্য সি অলসো এ কনস্ট্যান্ট, তার নাম হয়তো নতুন একটা কনস্ট্যান্ট নাম দিতে, সে এ ই টু দি পাওয়ার অথবা ই টু দি পাওয়ার সি রেখে দিলে, অথবা নতুন একটা কনস্ট্যান্ট নাম দিলে এ। তো এই জন্য আমি আগে এলএনসি দিয়েছি যাতে উভয় পক্ষে এলএনসি তুলে দিয়ে শুধু সি থাকে। এই কনস্ট্যান্ট যে কোনো ফর্মে ধরতে পারো, আমরা পরে এ নিয়েও দুই একটা কথা বলবো নি। কনস্ট্যান্ট যে কোনো ফর্মে ধরতে পারো, শুধু সি লিখতে পারো, এলএনসি লিখতে পারো, যা খুশি তাই লিখতে পারো। আমরা ক্যালকুলেশনের সুবিধাতে এলএনসি লিখলাম যাতে করে উভয় পক্ষে এলএনটা উঠে যে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট দাঁড়ায়। বোঝা গেল? এই নাকি কনস্ট্যান্টের জটিলতা আছে কারোর ব্রেনে? কনস্ট্যান্টের জটিলতাটা আমি পরে ভাঙাই দিব। এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাই হলো সলিউশন। তার মানে প্রথম 2 নম্বর ইকুয়েশনটা প্রথমে সলিউশন করা যাচ্ছিল না, কিন্তু আমরা সলিউশন যোগ্য করে গড়ে তুললাম। আমার কথা বোঝা গেল কিনা দেখো। কিভাবে যোগ্য করলাম? এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম, এক্স ওয়াই দ্বারা ভাগ করে ইন্টিগ্রেট করলাম, যাতে ইন্টিগ্রেট করা গেল। তারপরে এখন দেখো এক্স অপারেটর এক্স ভেরিয়েবল, ওয়াই অপারেটর ওয়াই ভেরিয়েবল, সো দিস ইজ ইন্টিগ্রেবল, ইন্টিগ্রেট করতে পারবে। আর ইন্টিগ্রেট একবারই করতে হবে। এতক্ষণ যে ফর্ম দুটা লিখলাম, এই ফর্ম দুটা হওয়া দুটাকে ইন্টিগ্রেট করা গেল সহজে। অথবা ভেরিয়েবল প্রথমটা সেপারেট হয়েই আছে, ডিএক্স অপারেটর তার সাথে এক্স, ডিওয়াই অপারেটর তার সাথে ওয়াই আকারেই আছে। বুঝে গেল? তারপরের যেটা আছে সেটা একটু ডিএক্স এর সাথে ওয়াই থাকলো, পরে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করে সেটা তৈরি করতে পারলাম। আমরা যদি আরো অন্য একটা ফর্ম নেই, দেখো এক্স স্কোয়ার যদি আমি লিখি ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস 1 ডিওয়াই ইকুয়াল 0। এটা দেখো তো কি কাজ করলে এক্স অপারেটর সাপেক্ষে এক্স আর ওয়াই অপারেটরের সাপেক্ষে ওয়াই লেখা যায়। দেখো এখানে একটা ওয়াই আছে প্রথম টার্মে, যেটা থাকলে আসলে ইন্ডিকেট করতে পারবে না। পরের টার্মে দেখো এক্স প্লাস 1 আছে, 1টা লেখা হয়নি, এক্স প্লাস 1 আছে, যেটা থাকলে ইন্ডিকেট করতে পারবে না, কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করতে হবে একবার। তোমরা কি আমার কথা বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে কি দ্বারা ভাগ করলে ভেরিয়েবল আলাদা হয়ে যাবে, সেপারেট হয়ে যাবে? স্যার দেখো তো। ওয়াই ইন্টু এক্স প্লাস 1। হ্যাঁ, ইজিলি বুঝতে পারবে কি জন্য। দেখো আমি একটু সহজ টেকনিক, প্রথম টার্মে আসলে ওয়াই থাকা যাবে না, তাহলে ওয়াই দ্বারা ভাগ করবে। দ্বিতীয় টার্মে এক্স প্লাস 1 থাকা যাবে না, এক্স প্লাস 1 দ্বারা ভাগ করবে। তাহলে কম্বাইন্ডলি ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস 1 দ্বারা ভাগ করবে। সহজেই এটা কিন্তু বুঝতে পারবে কি দ্বারা ভাগ করতে হবে। ওয়াই এক্স প্লাস 1 থাকলে এইটা দ্বারা ভাগ করলেই হবে। বোঝা গেল? তাহলে এটা দ্বারা ভাগ করলে প্রথমটা থেকে ওয়াই চলে যাবে, দ্বিতীয়টা থেকে এক্স প্লাস 1 চলে যাবে। এটা দ্বারা যদি ভাগ করো তাহলে কি হবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই X plus 1. এক্স প্লাস 1 ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই dy equal to 0। ক্লিয়ার? এখন Yes, এটাকে sir. ইন্টিগ্রেট করা যাবে। ওকে, এটাকেও ইন্টিগ্রেট করা যাবে, এটাকেও ইন্টিগ্রেট করা যাবে, যেহেতু ওয়াই অপারেটর ওয়াই ভেরিয়েবল, দ্যাট মিন্স দিস ইজ ইন্টিগ্রেবল, মানে সহজে ইন্টিগ্রেট করা যাবে। ক্লিয়ার? এই কাজটা করে নিতে হবে যে ইন্টিগ্রেশন করার জন্য এক্স অপারেটর সাপেক্ষে এক্স, ওয়াই অপারেটর ওয়াই করে নিতে হবে। আদারওয়াইজ তুমি মিক্সচার থাকলে, অপারেটর ভেরিয়েবল মিক্সচার থাকলে ইন্টিগ্রেট করতে পারবে না। আমার প্রথম কথা বোঝা গেছে কিনা? জি স্যার।
আচ্ছা, এইভাবে এক্স ওয়াই আলাদা করা যাচ্ছে। আমি একটা ইকুয়েশন লিখি, দেখো দিনে আলাদা করা যায় কিনা। আমরা এখানে 3টা ইকুয়েশন পেয়েছি যাদেরকে আলাদা করা গেল। 3টা ইকুয়েশন পেয়েছি। এখন একটা ইকুয়েশন লিখি। স্যার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখছি না, তাহলে আমাদের হ্যাঁ। ইন্টিগ্রেশন করা লাগছে কেন এখানে? ডিফারেনশিয়াল ইকুয়েশনই তো শিখছি। ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা শিখছি। আচ্ছা, তুমি প্রথম কোশ্চেনটা তুমি করেছিলে কি? না স্যার। আচ্ছা, আমি বলছি dx প্লাস x স্কয়ার y dy। জি, আচ্ছা, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কি শিখছি বলো তো? স্যার সমাধান সলভ। সমাধান করবো করতে আমরা, চাচ্ছি। তা আমি শুরু থেকে কিন্তু তুমি যদি প্রথম ক্লাসটা করেছিলে, জি স্যার। তা আমি শুরু থেকে কি বলেছিলাম, আমরা সলভটা করব কিভাবে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা ফর্ম তৈরি করা এই জন্যই দেখাইছিলাম যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হলে কি করতে হবে। সাপোজ dy, একটা y ইকুয়াল টু কনস্ট্যান্ট, একটা ফাংশন। এটা বলেছিলাম, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেমন আমরা লিখতে পারি dy dx ইকুয়াল 0। ওকে, dy dx ইকুয়াল টু 0, একে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। তো উপরেরটার নাম আমরা বলেছিলাম ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর উপরেরটা ইন্টিগ্রেট করলে পাওয়া যায় y ইকুয়াল টু কনস্ট্যান্ট, যেটার নাম বলেছিলাম উপরের ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সলিউশন। আমি বলেছিলাম এই কথাটা তোমাদের প্রথম ক্লাসে। জি স্যার, জি স্যার, মনে পড়ছে। y কে ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর ডিফারেনশিয়াল যেটা উপরে ইকুয়েশন যেটা আছে সেটাকে ইন্টিগ্রেট করে পাওয়া যায় যেটা, সেটার নাম সলিউশন। সলিউশন করতে হলে ইন্টিগ্রেট ছাড়া আর কোনো পথ আছে কিনা তোমার জানা আছে কি? আচ্ছা, সবাই কি একই ধারণা, না সবাই বুঝতে পারছো কেন আমরা ইন্টিগ্রেশন করছি? বুঝেছি স্যার। ইন্টিগ্রেশনই করা লাগবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা এখন আর এইটাই আসি। প্রথম 3টা ইকুয়েশন সহজে ভেরিয়েবল সেপারেট করা গেল। দেখো তো এখন যে ইকুয়েশনটা লিখলাম এই ইকুয়েশনটাকে ভেরিয়েবল সেপারেট করা যায় কিনা। x প্লাস y dx, আর এদিকে লিখলাম x স্কয়ার y dy ইকুয়াল টু 0। x প্লাস y dx প্লাস x স্কয়ার y dy ইকুয়াল টু 0 ভেরিয়েবল সেপারেট করা যায় কিনা? না স্যার। এটা জটিল হয়ে যাবে স্যার। যদি কেউ ভেঙে নেয় x dx স্যার তাও প্লাস, হবে না। হ্যাঁ তাও হবে না। একজন বলছে তা আসলেই হবে না, এটাই সত্য। ডিফারেন্সিয়েট করা যাবে না, এই ভেরিয়েবল সেপারেট করা যাবে না। আসসালামু আলাইকুম। কি হয়ে গেছে? ও, ক্লিয়ারেন্স হয়ে গেছে। আচ্ছা, আপনি নবী ভাইয়ের কাছে লাইব্রেরি আর ছাত্র উপদেষ্টা দুটো বাকি আছে শুধু, তাই তো? ভেরিয়েবল সেপারেট করতে পারবে না, বুঝে গেল? যে প্রসেসে অবলম্বন করো ভেরিয়েবল সেপারেট করে, এদের সলিউশন পথ আছে। তা আমি সেই পথ এখন আলোচনা করছি না, আগে আলোচনা করছি আমরা পারবো কিনা। প্রথম কথা হলো তোমরা নিজেরা চেষ্টা করো, আমি চেষ্টা বহুবার করেছি কিন্তু এটা ভেরিয়েবল সেপারেট হবে না। কখন ভেরিয়েবল সেপারেট করা যায় না সেটা আমাদের জানা দরকার, আর কখন সেপারেট করা যায়। বুঝে গেল? আমার কথা বোঝা যাচ্ছে কি? জি স্যার, স্যার। মনে রাখবে, যখন একটা এক্স ফাংশন
আর একটা ওয়াই ফাংশন গুণ আকারে থাকে। দিস ইজ এক্স ফাংশন এক্স প্লাস ওয়ান গুণিতক ওয়াই। একটা এক্স ফাংশন আর একটা ওয়াই ফাংশন যখন গুণ আকারে থাকে তখন তাদের ভেরিয়েবল সেপারেট করা যায়। এখানে এক্স ফাংশন নাই, এইটাতে এক্স ফাংশন নাই, সেটা তো আরো ভালো। এখানে ওয়াই ফাংশন নাই, সেটা আরো ভালো। থাকলে গুণ আকারে থাকতে হবে। এখানে এটা তো সেপারেট হয়েই আছে, সো ওটা প্রথম ইকুয়েশনটা এটা বাদ দিলাম, এটা হয়েই আছে সেপারেট। তো এক্স এবং ওয়াই ফাংশন যদি পাশাপাশি গুণ আকারে থাকে তাদেরকে ভেরিয়েবল সেপারেট করা যায়, কিন্তু এক্স ওয়াই ফাংশন যদি যোগ আকারে থাকে, এক্স আর ওয়াই যদি যোগ আকারে থাকে তাহলে তাদের ভেরিয়েবল সেপারেট করা যাবে না। আমার কথা বুঝলে কিনা? জি স্যার। এক্স ফাংশন এবং ওয়াই জি, ফাংশন স্যার। যদি যোগ আকারে থাকে তাহলে তাদেরকে ভেরিয়েবল সেপারেট করা যাবে না, কিন্তু এক্স ফাংশন আর ওয়াই ফাংশন গুণ আকারে থাকলে ভেরিয়েবল সেপারেট করা যাবে। আমাদের প্রথম যে টাইপ ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা হলো ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। বুঝে গেল? ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। আমি দেখো এখন ডেফিনেশনটা বলি, তোমরা সবাই ইজিলি চিনতে পারবে। an equation of the form function of x গুণিতক function of y dx plus function of x গুণিতক function of y dy, এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। ফর্মটা বোঝা গেছে? দেখো একটা এক্স ফাংশন আর একটা ওয়াই ফাংশন গুণ আকার আছে, প্লাস একটা এক্স ফাংশন একটা ওয়াই ফাংশন গুণ আকারে আছে। যদি এরকম গুণ আকারে থাকে এক্স ফাংশন ওয়াই ফাংশন তাহলে তাদেরকে ভেরিয়েবল সেপারেট করা যায়, কিন্তু যোগ আকারে থাকলে সেপারেট করা যায় না। স্যার আপনি যদি রেকর্ড করে দিতেন তাহলে ভালো হইতো স্যার ক্লাসগুলা। আচ্ছা, এটা বোঝা যাচ্ছে কিনা দেখো, তোমরা বুঝতে পারছো কি এই সংজ্ঞাটা? জি স্যার। এদেরকে ভেরিয়েবল সেপারেট করা যায়। আর কিভাবে ভেরিয়েবল সেপারেট করবে? এইটাতে যেমন জিওয়াই থাকা যাবে না আর এটাতে এফ অফ এক্স থাকা যাবে না, তো এই দুটা দ্বারা তাহলে ভাগ করে দিব। ভাগ করে দিলে কোনটা দাঁড়ায়? এটা দাঁড়াবে। দেখো ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। এটাকে বলছি আমরা সেপারেট হয়ে গেছে, ভেরিয়েবল সেপারেট। তো সেপারেট হয়ে যাক, আর ভেরিয়েবল সেপারেশন করা যাবে, যে দুটা ফর্মই হলো এই ফর্মগুলোকে আমরা বলি ভেরিয়েবল সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন। বুঝা গেল? ভেরিয়েবল সেপারেবল, তার মানে এটা ভেরিয়েবল সেপারেবল হয়ে কেমন দাঁড়াচ্ছে? এটা মূলত এরকম হয়ে এম এক্স ডিএক্স হয়ে যাচ্ছে, এন ওয়াই ডিওয়াই হয়ে যাচ্ছে। সো সহজে এটাকে একবার ইন্টিগ্রেট করলেই এর সলিউশন পাওয়া যাবে। এটা যদি বুঝতে পারি তাহলে ভেরিয়েবল সেপারেবলের সলিউশন দেখো, এই টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন খুব সহজ। প্রথম টাইপটা আমাদের খুবই সহজ। দেখো প্রবলেম 1, সলভ দ্য ইকুয়েশন এত ইকুয়াল টু 0। দেখো এখানে একটা এক্স ফাংশন একটা ওয়াই ফাংশন, একটা এক্স ফাংশন একটা ওয়াই ফাংশন পাশাপাশি গুণ আকারে আছে। এটা ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন। দিস ইজ দ্য সেপারেবল ইকুয়েশন সেপারেটিং দ্য ভেরিয়েবলস বাই ডিভাইডিং। কত দ্বারা ভাগ করলে সেপারেট করা যাবে? y টু দি পাওয়ার 4 x টু দি y পাওয়ার কিউব 3। ইনটু x কিউব। ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, তার মানে ইন্টিগ্রেশন করা যাবে। আচ্ছা, x ডিভাইডেড বাই x কিউব মানে কি? 1 বাই x স্কয়ার। এটাকে x টু দি পাওয়ার -2 লিখে দাও। 4 বাই x কিউব মানে কত? 4x টু দি পাওয়ার -3। y স্কয়ার বাই y টু দি পাওয়ার 4 মানে হলো y 1 বাই y স্কয়ার, y আমি y টু দি পাওয়ার -2 লিখছি। 3 বাই y টু দি পাওয়ার 4 মানে হলো 3y টু দি পাওয়ার। এভাবে লেখা যায় তো জি স্যার। এই ইকুয়েশনটা? উপরে যোগ থাকলে নিচে একটা টার্ম থাকলে এভাবে লেখা যায়, কিন্তু তোমাদের আবার এটা খেয়াল রাখবে। আমি কিছু কিছু ছাত্র অনেক সময় পাই এরকম থাকে যে 2 ডিভাইডেড বাই x প্লাস y, কিন্তু কেউ কেউ এরকম লেখে যে দেখি 2 ডিভাইডেড বাই x প্লাস 2 ডিভাইডেড বাই y, মানে 2 ডিভাইডেড বাই x প্লাস 2 ডিভাইডেড বাই y। এটা কিন্তু হয় না, হয় কি? এভাবে লেখা যায় কি? 2 ডিভাইডেড বাই x প্লাস y না সমান স্যার, এভাবে 2x। লেখা যায় না তো স্যার। লসাগু হয়ে যাবে xy স্যার। হ্যাঁ, এটা লেখা যায় না। কখন লেখা যায়? যদি
লবে যদি x প্লাস ওয়াই আর হরে 2 থাকতো তাহলে x/2 প্লাস y/2 লেখা যেত, তাই না? জি স্যার। এটা খেয়াল রাখবে, অনেকে অনেক সময় করে। তো এখানে যেহেতু লবে x-4 আছে, y² - 3 আছে, আর হরে একটা করে টার্ম আছে, সহজেই লেখা যায়। ক্লিয়ার? তো এগুলো ইন্টিগ্রেশন সহজ না? x⁻² কে ইন্টিগ্রেশন করলে কি করবে? ইন্টিগ্রেটিং উই হ্যাভ the one parameter family of solution, আমরা ইন্টিগ্রেট করে যেটা পেলাম এটাই সলিউশন। তো ইন্টিগ্রেট করলে x⁻² কে ইন্টিগ্রেট করলে কত হবে? -1/x, x⁻³ কে ইন্টিগ্রেট করলে কত হবে? 2/x স্কয়ার প্লাস এটার ইন্টিগ্রেট করলে এটা হবে, এটা সবগুলো ইন্টিগ্রেট ওই x⁻n পাওয়ারের সূত্র। এগুলো সহজ ইন্টিগ্রেশন। নাকি তোমাদের ইন্টিগ্রেশন গুলো মনে নাই? মনে এই আছে? জাতীয় ইন্টিগ্রেশন তো মনে আছে, তাই না? কিছু জি স্যার। ইন্টিগ্রেশন তোমরা মনে রাখবে, যেমন 1/x² কে ইন্টিগ্রেশন করলে এগুলা ওই ক্যালকুলেশন করার দরকার। 1/x² কে ইন্টিগ্রেট করলে -1/x হয়, ওকে? -1/, তারপরে e⁻x এর ইন্টিগ্রেশন e⁻x, 1/x এর ইন্টিগ্রেশন হলো ln x। এগুলো মনে রাখবা, এগুলা যাতে করে ওই পরীক্ষা এগুলা আবার সূত্র খেয়াল রাখবে। এরকম অনেকগুলো ইন্টিগ্রেশন ছোট ছোট। 1/2 রুট x এর ইন্টিগ্রেশন কি হবে? এগুলা মনে রাখাই ভালো। 1/2 রুট x এর ইন্টিগ্রেশন কি হয়? রুট x না? জি স্যার। জি রুট স্যার। x এর ডিফারেন্সিয়েশন হলো 1/2 রুট x, আর 1/2 রুট x এর ইন্টিগ্রেশন হবে রুট x। এরকম ছোট ছোট কিছু জিনিস মনে রাখলে অনেক সময় ইন্টিগ্রেশন করার সময় সহজ হয়। আর বাদ বাকিগুলা যে ধরনের ফর্মুলা তোমরা জানো সেই ফর্মুলা মনে ইন্টিগ্রেশন করবে। তো x⁻n এর ইন্টিগ্রেশন ফর্মুলা অনেক সময় ডিফারেন্সিয়েশন ফর্মুলা লেখা অনেকে। x⁻n এর ইন্টিগ্রেশন কি হবে? x⁻n + 1 ডিভাইডেড বাই n প্লাস 1। n + 1, এখানে এই ফর্মুলা ইউজ করা হয়েছে। ওকে? সো ইন্টিগ্রেশন করা গেছে, কারণ ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে, ডাইরেক্টলি ইন্টিগ্রেট করে দিয়েছি, আমাদের সলিউশন হয়ে গেছে। নাম্বার 2, সলভ দা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এটা একটা ডিফারেন্স। এখানে পার্থক্য হলো একটা কন্ডিশন এক্সট্রা দেয়া আছে, y of 1 = π/2। এই কন্ডিশনটার নাম হলো ইনিশিয়াল কন্ডিশন। ইনিশিয়াল কন্ডিশন, এই কন্ডিশনগুলো কেমন? যদি আমাদের এটা একটা ভেলোসিটি বা ওই টাইম ডিসপ্লেসমেন্ট, টাইম ভেলোসিটি এই টাইপের ঘটনা যদি ঘটো, তাহলে x of t টাইম ফাংশন বা ডিসপ্লেসমেন্ট যদি আমরা বোঝাই এটাকে, তাহলে t এর মান যদি 0 হয় তার মানে শুরু বোঝায় বা আদি বোঝায়। তার মানে x0, মানে এটাকে আমরা বলি আদি ডিসপ্লেসমেন্ট। যদি মূল বিন্দু থেকে শুরু করে তো আমরা বলি x of 0 = 0। অথবা x প্রাইম যদি আমরা ভেলোসিটি বোঝাই, t এর সাপেক্ষে x প্রাইম, প্রাইম মানে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু টাইম, এটাকে যদি আমরা ভেলোসিটি বোঝাই মানে বেগ, x প্রাইম t কে যদি বেগ বোঝায়, তো দেখা গেল টাইম t = 0 মানে হলো আদি বেগ। আমরা অনেক সময় এই আদি বেগকে v0 দ্বারাও প্রকাশ করি। v0 মানে আদি বেগ। তো x প্রাইম 0, এটা একটা ইনিশিয়াল কন্ডিশন, আদি বেগ। তো যে টাইম যখন 0 তখন আদি বেগ কত হতে পারে? 0 হতে পারে, v0 মানে যে কোনো মান একটা হতে পারে। এই জাতীয় কন্ডিশন গুলোকে আমরা বলি ইনিশিয়াল কন্ডিশন। বুঝা গেল কি? যেমন x প্রাইম 0, তার মানে এই ব্র্যাকেটের মধ্যে t মানে হলো টাইম। ওকে? আচ্ছা, আমরা তোমাদেরকে আবার বলি dy dx, এটা লেখো ফাংশন অফ x এর ডিফারেন্সিয়েশনের বেলায় কি লেখো? d f of dx, এভাবে লেখো না? জি স্যার।
তো এখানেও তো ডিএফ ডিএক্স লিখতে, এখানে ডিওয়াই ডিএক্স লিখলে এখানেও তো লিখতে পারতে, কিন্তু এখানে অনেক সময় ডিএফ অফ এক্স বাই ডিএক্স লেখো আর এখানে ডিওয়াই ডিএক্স লেখো, এই জন্য তোমাদের অনেক সময় জটিলতা বাড়ে। এটা তো আসলে এরকম লেখা উচিত ছিল, অর্থাৎ দুটাই রাইট। আমি যেমন শুধু ডিওয়াই ডিএক্স লিখতে পারি, ডিওয়াই অফ এক্স ডিএক্স লিখতে পারি, অথবা ডিএফ অফ এক্স ডিএক্স লিখতে পারি, অল আর রাইট। এফ আর ওয়াই সেম ভেরিয়েবল হিসেবে আমরা ব্যবহার করি, এটাও লেখা যায়, ডিওয়াই ডিএক্স ও লেখা যায়, কিন্তু আমাদের ওই প্রচলিত ওয়াই এর বেলায় ব্র্যাকেটে এক্স লিখি না, আর এফ এর বেলায় ব্র্যাকেটে এক্স লিখি। এখানে আমাদের আবার এরকম অনেক সময় কম্পেয়ার করো তোমরা, লেট ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এরকম লেখো না? জি স্যার। ওয়াই আর এফ একই জিনিস। আমি যদি লিখতাম ওয়াই অফ এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, সমস্যা ছিল না তো, এফ অফ এক্স, তাই না? তো এখন যদি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়ে থাকে, এফ অফ সাপোজ এক্স স্কোয়ার, একটা ফাংশন যদি তাহলে তোমরা এরকম নির্ণয় করেছো না, এফ অফ জিরো সমান, এফ অফ জিরো সমান কি হবে? 0 জিরো। এফ অফ ওয়ান সমান কি হবে? 1 এফ অফ ওয়ান সমান 1। তাহলে এই ব্র্যাকেটের মধ্যে 1 যেটা, সেটা কার মান? স্যার x এর মান, আর এই 0 বা এই 1 এগুলা কার মান? y এর মান, ওয়াই এর মান বা এফ এর মান, তাই তো? ওয়াই বলি বা এফ বলি, এফ এর মান না? তারপরে এক্স এর মান 2 যদি হয়, এফ এর মান কত হবে? 4 4। দিস ইজ এফ আর দিস ইজ এক্স। ওয়াই অফ এক্স, ওয়াই অফ এক্স ইকুয়াল এফ হবে, তাই এক্স এর মান এইটা ওয়াই অফ এক্স, দ্যাট মিন্স দিস ওয়ান ইজ ভ্যালু অফ এক্স এন্ড দিস পাই বাই 2 ইজ ভ্যালু অফ ওয়াই। বোঝা গেছে? জি স্যার, ব্র্যাকেটের মধ্যে 1 কার মান? এক্স এর মান। আর ব্র্যাকেটের বাইরে যে ইকুয়ালের বাইরে যেটা আছে, পাই বাই 2 কার মান? y এর মান, ওয়াই এর মান। বোঝা যাচ্ছে তো নাকি? জি স্যার, তার মানে ইনিশিয়াল কন্ডিশন y অফ 1 ইকুয়াল টু পাই বাই 2, দ্যাট মিন্স x এর মান 1 হলে y এর মান হলো পাই বাই 2। ক্লিয়ার? এভাবে কিন্তু আমাদের ওই অনেক সময় ব্রেনের মধ্যে গুলায় যায় যে x এর মান কেন 1 হলো, y এর মান কেন পাই বাই 2 হলো। আমাদের প্রচলিত যে পড়ালেখা করে আসি আমরা ছোট থেকে, সেখান থেকে আমাদেরকে ক্লিয়ার করে দেয়নি কেউ, ক্লিয়ারিফাই করে দেয়নি। অর্থাৎ ওয়াই এর বেলায় শুধু ওয়াই লেখে আর এফ এর বেলায় এফ অফ এক্স লেখে। মানে দুইজনের বেলায় এফ অফ এক্স লেখা যায়, সেটা বলতে পারতো। দুইজনের বেলায় শুধু এফ লেখা যেত, শুধু এফ লেখা যেত, তাই না? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই এর বেলায় কিন্তু ঠিকই ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার বেলায় লেখে, কিন্তু যদি এফ ইকুয়াল টু লেখে, এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা সাধারণত লেখে না। এফ এর বেলায় ব্র্যাকেটে কি করলো, একটা এক্স দিল, কিন্তু ওয়াই এর বেলায় আবার কখনোই কেউ ব্র্যাকেটে এক্স দেয় না। ঘটনাটা এরকম হয়ে যায় না? কিন্তু এক্স দেওয়াও যাবে, না দিলেও চলবে, দিতেও পারো নাও পারো, এটা কোনো কম্পালসারি না। ব্র্যাকেটে এক্স না দিলেও বোঝা যায় যে দিস ইজ ফাংশন অফ এক্স এন্ড দিস ইজ ফাংশন অফ এক্স। এফ এর বেলায় বোঝা যায়, ওয়াই এর বেলায় বোঝা যায়, সেক্ষেত্রে ব্র্যাকেটে দিলেও চলে, না দিলেও চলে। কিন্তু আমরা ওয়াই এর বেলায় ওই যে দিলেও চলে না দিলেও চলে সেটা ঠিক আছে, কিন্তু আমরা ব্রেনের ভিতরে এফ এর সাথে এক্স লিখতে হয় আর ওয়াই এর সাথে লিখতে হয় না। ব্রেনে যে এটা গেঁথে গেছে, এটাই হয়ে গেল সমস্যা। এই আচ্ছা, 1 মিনিট, আমি একটু আসছি। আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখি। এখানে দেখো এক্স ফাংশন ওয়াই ফাংশন গুণ আকারে আছে, দিস ইজ এক্স ফাংশন, দিস ইজ ওয়াই ফাংশন, সো দিস ইজ ভেরিয়েবল সেপারেবল। ক্লিয়ারলি কিভাবে সেপারেট করবে? সাইন ওয়াই
আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1 এটা দ্বারা ভাগ করলে, আমি এখানে ক্লিয়ারলি করে দিয়েছি, তোমরা শুধু দেখলেই হবে। আমি খুব সুন্দরভাবেই করে দিয়েছি। সেপারেট হয়ে গেল, ইন্টিগ্রেটর সহজ। তবে দেখো এই প্রথম ইন্টিগ্রেটটা এখানে একটা 2 থাকলে ভালো হতো, তাই না? তাহলে হরের ডিফারেন্সিয়েশন লব হতো না? জি স্যার। তো একটা 2 যদি নিতে হয় তাহলে একটা 2 দ্বারা ভাগ করে দিলেই হলো, 2 দ্বারা ভাগ করে দিলে। তো একটা দেখো 2 দ্বারা আমরা ডিফারেন্সিয়েশন যদি লব হয় লব হয়। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেটটা বোঝা গেছে। ln sin y ইকুয়াল টু আমরা ln কনস্ট্যান্ট একটা নিয়েছি, ওকে? আচ্ছা, রাজীব মিউট কর। রাজীব। আচ্ছা, এই যে হাফ ln এর পূর্বের যে হাফ, সেই হাফটা কি ln এর যে আর্গুমেন্ট তার পাওয়ারের আকারে লেখা যায় না? তোমরা জি, জানো স্যার। মনে হয় এটা। জি স্যার। হাফ পাওয়ার মানে রুট হয়, হাফ পাওয়ার মানে হলো রুট। তাহলে nl রুট এত প্লাস এর এত, দুটা ln যদি একসাথে করি তাহলে গুণ হয়ে যায়, এটা যোগ আছে তো গুণ হয়ে যায়। তার মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1 sin y ইকুয়াল টু c। অলরেডি সলিউশন হয়ে গেছে আমাদের। ক্লিয়ার? ভেরিয়েবল সেপারেবল মেথড, জাস্ট একবার ইন্টিগ্রেট করলেই সেপারেবল মেথডের সলিউশন হয়ে যায়। কিন্তু এখানে এই প্রবলেমটার জন্য একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। তা আমরা যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে তখন আমাদের আরেকটু কাজ আছে, বুঝতে পেরেছো? সেটা হলো এই কন্ডিশনটা আমরা ওই সলিউশনে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে নাও অ্যাপ্লাইং ইনিশিয়াল কন্ডিশন y অফ 1 ইকুয়াল টু π/2, অর্থাৎ x এর মান 1 হলে y এর মান π/2 যদি বসিয়ে দিই তাহলে 1 স্কয়ার মানে 1 প্লাস 1 রুট 2 হয়। আর sin π/2 এর মান কত? sin 90 এর মান 1, তার মানে c এর মান কত? রুট 2। ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা দেখো। x এর মান 1 আর y এর মান π/2 বসাই দিয়েছি, বসিয়ে এখান থেকে c এর একটা মান হবে। c এর মান বোঝা গেছে কিনা দেখো। জি স্যার। এই c এর মানটা জাস্ট ওখানে আমরা বসিয়ে দিলে এটাই হলো আমাদের রিকোয়ার্ড সলিউশন। অর্থাৎ আমরা ওই কন্ডিশন আকারে সলিউশন বের করলাম, কন্ডিশনের শর্তে। আচ্ছা, এটা খুব, এই কাজ তোমরা ইতিপূর্বে আমি যদি বলি করেছো তাহলে ভুল হবে না, একই কাজ করেছো। আমি তাহলে একটা এক্সাম্পল দিই। সাপোজ তোমাদেরকে বলা হলো যে 2x প্লাস 3y প্লাস 5 এই রেখার সমান্তরাল এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে কি করবে? সাপোজ রেখাটা এটা 2x প্লাস 3y প্লাস 5 ইকুয়াল টু, এটা হলো সেই রেখা, এর সমান্তরাল রেখার সমীকরণ কি লিখবে? 2x plus 3y plus k। x প্লাস 3y 2x plus 3y plus k equal 0. k ইকুয়াল 0 এটা লিখবে। এই সরলরেখাটা আসলে কি রিপ্রেজেন্ট করবে? Plus c or k equal 0. এটা রিপ্রেজেন্ট করবে প্যারালাল। হতে পারে জি, স্যার। এইটা, হতে পারে এইটা, হতে পারে এই রেখাটা, মানে প্যারালাল হবে আর কি। হতে পারে এটা, আর প্রথম সরলরেখার সমান্তরাল। জি হ্যাঁ, স্যার। এটা যদি প্রথম সরলরেখা হলো তার সমান্তরাল হতে পারে উপরের দিকে যে কোনো। তো এইটা কোনটা সরলরেখার? সবাই তো সমান্তরাল, আসলে কোন সমান্তরালটা হবে? সবাই হবে, তাই না? বিন্দু দরকার স্যার, বিন্দু হলেই তো আমরা এক্স্যাক্টলি কোনটা সেটা পাবো। হ্যাঁ, এক্সাক্ট, আপাতত এক্সাক্ট বলতে পারছো না। অর্থাৎ এই দেওয়ার সরলরেখাটার সমান্তরাল সবাই, তার মানে এখন যেটা লিখলাম আসলে এইটা সবার জন্য সত্য। উপরে হতে পারে, নিচে হতে, ওর প্যারালাল যদি অসংখ্য স্ট্রেট লাইন পায়, অসংখ্য স্ট্রেট লাইনের জন্য এই ইকুয়েশনটা সত্য। আমার কথা বোঝা গেল? অসংখ্য ইকুয়েশনের জন্য
প্যারালাল ইকুয়েশনের ক্ষেত্রে এই ইকুয়েশনটা সত্য, অসংখ্য প্যারালাল ইকুয়েশনের জন্য। বোঝা গেল? অসংখ্য প্যারালাল স্ট্রেট লাইন হবে এই ইকুয়েশন দ্বারা। জি স্যার। কিন্তু তোমাকে যদি একটা কন্ডিশন দেয়া হয় যে ওই প্যারালাল লাইনটি নির্ণয়, এখন কিন্তু প্যারালালের যে কোনোটাকেই বলতে পারো, কেউ এটাকে দাবি করবে, কেউ এটা বলবে, কেউ বলবে সবগুলোই, কারো কথা মানে মানে ভুল না, সবারই কথাই ঠিক। কিন্তু যদি বলা হয় ভুল হবে না। প্রথমটির প্যারালাল লাইনটি নির্ণয় করো যে লাইনটি 3,2 বিন্দুগামী, একটা বিন্দুগামী, এই যে একটা শর্ত দেওয়া হলো, দিস ইজ এ কন্ডিশন, মানে শর্ত। আমাদের ওখানে নাম ইনিশিয়াল কন্ডিশন, সে দিস ইজ এ কন্ডিশন ফর ইনিশিয়াল কন্ডিশন। এখন কি হবে, কে এর একটা মান বের হয়ে যাবে, তাই না? কে ইকুয়াল টু -13 মান বের হয়ে যাবে না? জি স্যার। এখন যদি -13 বসিয়ে দিয়ে দেওয়া যায় কে এর মান, তাহলে সরলরেখাটা ফিক্সড হয়ে গেল, তাই না? জি স্যার। এটাই হলো ফিক্সড করে দেওয়ার পদ্ধতি। আমাদের এখানে ছিল, যখন ছিল যে কার্ভটা পেয়েছিলাম, এটা হলো ফ্যামিলি অফ কার্ভ, অর্থাৎ সি এর মান 1 বসালে একটা পাওয়া যাবে, সি এর মান 2 বসালে আরেকটা পাওয়া যাবে, সি এর মান 3 বসালে আরেকটা পাওয়া যাবে। তবে সবগুলার প্রায় প্রপার্টি কিন্তু সেম, প্রপার্টি সেম। এগুলো বৃত্ত, একটা বৃত্ত যদি একটা হয়, একই সেন্টার দিয়ে যদি আমি অনেকগুলা বৃত্ত অঙ্কন করি, বৃত্তগুলা কিন্তু একই রকম হবে। পার্থক্য কি হবে তাদের বলতো? কনস্ট্যান্ট রেডিয়াস, যেটা আমি বলি রেডিয়াস চেঞ্জেস, x² প্লাস y² ইকুয়াল টু r²। এটা তো বৃত্ত, তাই না? জি স্যার। এখানে r এর মান 1 হলে একটা বৃত্ত হবে, 2 হলে আরেকটা হবে, 3 হলে আরেকটা হবে। এই সব বৃত্তকে আমরা বলছি ফ্যামিলি অফ সার্কেল, ফ্যামিলি অফ সার্কেল। কিন্তু r এর মান যদি পুরো কন্ডিশন অ্যাপ্লাই করে দিই, r ইকুয়াল টু 2, ওই বৃত্তটা নির্ণয় করো, তখন তুমি কয়টা বৃত্ত নির্ণয় করবে? একটা না? জি স্যার। একটা। অর্থাৎ কন্ডিশন অ্যাপ্লাই করলে তার প্রবলেমকে ফিক্সড করে দেওয়া হয়, অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া হয়। বুঝা গেল? আর কিছু না। ইনিশিয়াল কন্ডিশন অ্যাজ লাইক অ্যাজ সেম। তো এটা হলো ফ্যামিলি অফ সলিউশন বা ফ্যামিলি অফ কার্ভ। যখনই এই কন্ডিশন অ্যাপ্লাই করব, কার্ভটা ফিক্সড হয়ে যাবে, একটা নির্দিষ্ট কার্ভ হয়ে যাবে। দিস ইজ রিকোয়ার্ড সলিউশন। অর্থাৎ যদি তোমাদের যদি একটা শর্ত দেওয়া থাকে ইনিশিয়াল কন্ডিশন, তাহলে ওটা অ্যাপ্লাই করে সি এর মান বের করবে, করে ওই ইকুয়েশনে বসাবে, তাহলে এটাই সলিউশন। অর্থাৎ এক ধাপ একটু ক্যালকুলেশন তোমাকে করতে হবে। বোঝা গেছে তো? স্যার উপরের দিকে একটু গেলে ভালো হয় স্যার। উপরের দিকে জাস্ট ওই ভেরিয়েবল সেপারেবল মেথডে সলভ করেছি। স্যার সির মানটা কেমন লিখলেন? বুঝলাম না। সি এর মানটা স্যার লাস্টে বের করলেন যে ওই জি স্যার। শর্তটা x এর ভ্যালু 1 আর y এর ভ্যালু π/2 বসাও ইকুয়েশনটাতে। তোমাদের কাছে খাতা কলম নিয়ে বসবে তো ক্লাসে, বসাও। এটা তো সলিউশন, এই সলিউশনটাতে বসাও। জি স্যার। তাহলে সি এর মান বের হবে না? জি x স্যার। এর মান 1 আর y এর মান π/2 বসাও, দেখো সি এর মান এমনি খুব সহজে, জটিল কিছু না, তুমি খেয়াল করে দেখো খুব সহজে বের হয়ে যাচ্ছে, একদম সহজে বের হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস আসি, আমরা এই যে কনস্ট্যান্ট কে এর মান কত বার হলে এখানে -13, তাই না? আচ্ছা, এখানে শুধু কে না দিয়ে ln কে যদি লিখতাম কনস্ট্যান্টটা, কি হতো দেখো তো? ln কে যদি ব্যবহার করতাম কনস্ট্যান্ট কে, স্যার এটা শুধু ধনাত্মক মান এক্সিস্ট হতো মনে হয়। তাহলে ln কে, অর্থাৎ ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের বেলায় ln কে যদি লিখতাম, তাহলে দেখো ln কে ইকুয়াল টু 30 বের হতো, -30। এই যে বসাই দাও, 2 দুগুণে 4 আর 3 থেকে 9 4 13, তাহলে ln কে ইকুয়াল টু -13 হতো, তাই না?
জি স্যার। তাহলে আমরা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিতাম 3x প্লাস -13 ইকুয়াল টু 0, অর্থাৎ কনস্ট্যান্টকে তুমি যেভাবেই লেখো না কেন একই আসবে আসল সেম। এক সেম আসবে। সেই কথাটা জি, আমি স্যার। বোঝাতে চাচ্ছি। কনস্ট্যান্টকে তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো। মূলত ক্যালকুলেশন শেষে একই Result রেজাল্ট মিন করবে। বুঝে গেল? জি। এইজন্য আমরা কনস্ট্যান্টকে কখনো আমাদের আলাদা সুবিধা লিখি। মতো এখন দেবো স্যার। কেন জি, স্যার। আলাদা লিখি? সেটা আমাদের সুবিধা মতো। ওটা লিখলে হয়তো আমার ক্যালকুলেশনটা সহজ মনে হচ্ছে বা ক্যালকুলেশনটা জি, সুন্দর স্যার। দেখাচ্ছে। এইজন্য কনস্ট্যান্টকে আমরা এলএন আকারে লিখছি। কখনো আরো দেখবা যে ভিন্ন ভিন্ন নামে ডাকছি। ডাকা যায় কিনা সেটাই হলো মূল কথা। ডাকা যায় তো, তাই না? জি, স্যার। ডাকা যায় স্যার। এই ওকে। নাম্বার 3 একটা প্রবলেম ভেরিয়েবল সেপারেবল মেথডের। আমি ভেরিয়েবল সেপারেবল মেথডের এখানে আরেকটা প্রবলেম দিয়েছি। এটা dy dx = 1 + y² ডিভাইডেড বাই 1 + x² এই আকারে রাখছি। এটাও দেখো ওই গুণ আকারে আছে এরকম বোঝা যাচ্ছে না। তবে এটাও দেখো খুব সহজে বোঝা যাচ্ছে যে এটা ভেরিয়েবল সেপারেবল। দেখো এই 1 + y² টা নিচে যদি নামাই দিই আর dx টাকে যদি অল্টারনেটিভলি ক্রস আকারে উপরে তুলে দিই তাহলে দেখো এই ফর্মটা দাঁড়াবে। তাই না? এটা ভেরিয়েবল সেপারেবল অথবা r গুণন করে ভাগ করে দিতে পারো। ওই r গুণন করে ভাগ করে দিলেও ভেরিয়েবল সেপারেবল হবে। যেভাবে খুশি লেখো ভেরিয়েবল সেপারেশন। তো এটাকে ইন্টিগ্রেশন করলে খুব সহজ ইন্টিগ্রেশন। ভেরিয়েবল সেপারেট হয়ে আছে ইন্টিগ্রেশন করলে এটা হল মনে হয় tan ইনভার্স y, এটার ইন্টিগ্রেশন কত tan ইনভার্স x। দেখো কনস্ট্যান্ট কে ওদের সাথে তাল মিলিয়ে tan ইনভার্স c লিখলাম। লেখা যায় তো না? জি, স্যার। ওকে। ইন্টিগ্রেশন দুটো খুব সহজ। 1 + y² এর ইন্টিগ্রেশন কত হয়? tan ইনভার্স y না? tan ইনভার্স y। জি, স্যার। আচ্ছা, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর সূত্র জানা আছে? জি, স্যার। জি স্যার। tan ইনভার্স a - b ডিভাইডেড 1 1 + ab। আচ্ছা, উভয় পক্ষে tan ইনভার্স তুলে দিলে এটা আসবে। এটাই আমাদের সলিউশন। বা আরো এক লাইন সিম্পলিফাই করেছি লাস্টে, এটাই সলিউশন। সলিউশন কোনটা জানো? এই যে একবার ইন্টিগ্রেট করে রেজাল্ট পেয়ে গেছো না, এটাই মূলত সলিউশন। এটাই এখন সলিউশন। ওইটা রাখলে ওটাকে জাস্ট আমরা কি করছি একটু সৌন্দর্য বর্ধন করেছি বা একটু সিম্পলিফাই করেছি। মানে যেটা দেখতে সুন্দর লাগে। আর কিছু না। সলিউশন ইন্টিগ্রেট করার পরে যে রেজাল্ট পাও সেটাই সলিউশন। বুঝা গেল? তার মানে তোমাকে আমি ১ম যে মেথডটা শেখালাম ভেরিয়েবল সেপারেট করে নিয়ে একবার ইন্টিগ্রেট করবে। শেষ। আর কোন কাজ নেই। তারপরে ২-৪ লাইন হয়তোবা একটু সিম্পলিফাই করবে এটা সৌন্দর্য বর্ধনের জন্য। এই সলভ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এটাও দেখো গুণ আকারে আছে। একটা x ফাংশন, একটা y ফাংশন গুণ আকারে আছে। দ্যাট মিনস দিস ইজ ভেরিয়েবল সেপারেবল। খুব সহজে কি দ্বারা ভাগ করলে সেপারেবল এখানে আমি লিখে দিয়েছি। দিস ইজ ভেরিয়েবল সেপারেবল। একে একবার জাস্ট ইন্টিগ্রেট করলে এই যে ln tan x এটাকে ইন্টিগ্রেট করলে ln tan y, এটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ln c লিখছি। তাহলে এখান থেকে গেলে tan x tan y = c। আচ্ছা, ভালো কথা তোমাদের ভবিষ্যতে কিন্তু এই যে সিম্পলিফাই যে করছি এটা কিন্তু একবারে লিখে দিব। সো সেক্ষেত্রে তোমরা আগেই দেখো এই যে যোগ আকারে থাকলে যে তাদের গুণ লিখতে হয়। এখানে কিন্তু আর ln দুটাই লিখিনি। এক লাইন কমাই দিছি। এরপরে কিন্তু আরো এক লাইন কমাই দিব। কারণ আমাদের অত টার্গেট না। আমাদের একবারে লিখব। লেখা যাবে তো, তাই না? দেখো আমাদের প্রথমটা ইন্ডিকেট করে ln tan x হয়েছে, দ্বিতীয়টা ইন্ডিকেট করে ln tan y হয়েছে। আর আমরা একটা কনস্ট্যান্ট নিলাম ln c, কনস্ট্যান্ট লিখলাম নিজেরা। তো উভয় পক্ষে ln তুলে দিলে কি হয়? উভয় পক্ষের ln যদি তুলে দাও তাহলে tan x tan y = c হয়। জি গুণ স্যার। হবে কিন্তু। গুণ না করে যোগ অবস্থাতে তুলবে না কিন্তু। এই জিনিসটা জাস্ট বলছি আমি। যোগ অবস্থাতেই তুলে দিবে না। অর্থাৎ দুটা ln কে একটা বানানো হয়েছে। দুটা লগকে প্রথমে একটা লগ বানাইছি। তারপরে উভয় পক্ষ থেকে লগ টার্মটা উঠাই দিয়েছি। ক্লিয়ার? জি, স্যার। ক্লিয়ার।
আচ্ছা, আমরা এরপরে এখানেই তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এরপরে এরকমও দেখবো অনেক সময় যে আমরা চাইলেও কনস্ট্যান্ট টার্মটাকে এর ইচ্ছা করে লিখতে পাচ্ছি, কিন্তু আমাদের দেখা গেল একটা টার্ম হলো y আসলো আর একটা টার্ম হলো সাপোজ শুধু x আসলো ইন্টিগ্রেশনের মাধ্যমে, ln আসেনি। তুমি কনস্ট্যান্ট কে হয়তো বা লিখতে পারো ln c লিখতে পারো, শুধু c লিখতে পারো, কনস্ট্যান্ট কে যা খুশি লিখতে পারো, কিন্তু এই x টা যেহেতু ইন্টিগ্রেশন করেই x এসেছে, তাহলে ওকে তো ln লিখতে পারো না, পারো কি? ইন্টিগ্রেশন করে সরাসরি x এসেছে, ওকেও ln আকারে যদি লিখতে চাও তাহলে কিভাবে লেখা যায়? x টাকেও যদি ln আকারে লিখতে চাও, তুমি চাচ্ছ ln রাখবো না, তাহলে ln আকারে যদি লিখতে চাও তাহলে ln ex লিখতে হবে, তাই না? আমার কথা বোঝা গেল? এটা দেখো ln ex এর মানও কিন্তু x, জি স্যার। জি স্যার। ln ex মানও x। এই ক্ষেত্রে একটা সহজ আছে, দেখো এই পাশে হয়তো বা ln y হয়ে গেল, আর ওই পাশে দুটা ln যদি একটা ln বানাও তাহলে কি হবে? গুণ হয়ে যাবে c e টু দি পাওয়ার x, একটা দুটো গুণ হয়ে যাবে একটা ln লিখলে। এবার যদি ln তুলে দাও তাহলে কি থাকবে? y ইকুয়াল টু c e টু দি পাওয়ার x, এটা থাকবে। বোঝা গেল কি? না বুঝতে পারলে বলবে, ক্যালকুলেশনটা এখানেই ক্লিয়ার হয়ে যাও, কারণ আমরা এরপরে এই এই লাইন থেকে ডাইরেক্টলি এই লাইনটা লিখবো আমরা ভবিষ্যতে। বুঝা গেল? এই লাইন থেকে এই লাইন ডাইরেক্টলি একবারে লিখবো, তখন এখন ক্লিয়ার হয়ে যাবো খরচ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। এই লাইন থেকে আমরা ভবিষ্যতে ln y ইকুয়াল টু x প্লাস ln c, এই লাইন থেকে একবারে y ইকুয়াল টু c টু দি পাওয়ার x লিখবো। ভেরিয়েবলটা একটু বলেন স্যার, ভেরিয়েবল সেপারেটিং। ভেরিয়েবল সেপারেশনটা আরেকবার বলবো? জি স্যার। আচ্ছা, তোমরা এখন একসাথে থাকো না কেউ, তাই না? না স্যার। এটা এটা একটা অসুবিধা। আমার মনে হয় কেউ না কেউ তো বুঝছে, সেক্ষেত্রে সুবিধা জি, স্যার। হতো একে অপরকে সাহায্যে বোঝা। তুমি ভেরিয়েবল সেপারেবল আমি বলছি, স্পেশালি ভেরিয়েবল সেপারেবলটা কি বুঝতে পারোনি সেটা বলো, তাহলে সুবিধা হয়। মানে আরেকবার বলবো, মানে যে সেক্ষেত্রে tan কি y বলবো? বাই tan y tan x দ্বারা ভাগ করতেছে এখানে, মানে কি হলো এই জিনিসটা আর কি এখান থেকে। এটা কিন্তু অলরেডি আমার মনে হয় 80% ছাত্র বুঝে গেছে কোনটা দ্বারা ভাগ করলে হবে, এই সেপারেটটা হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে আরেকটা বলছি, তুমি যে ভাগ করতে চাচ্ছ না, মনে করো এটা আছে, ওকে? তোমার আরেকটা বুদ্ধি দিই, তোমাকে সহজ না, তোমাকে একটু কঠিন দিই, অন্যরা যারা বুঝছে তারা সহজেই বুঝবে। সেকিস এখানে, আচ্ছা আমি তোমার জন্য একটা দিই। আহ, এটা একটা টার্মকে ওই পাশে পার করে নিয়ে দাও, এখানে লেখো যে sec স্কয়ার এক্স, কি ব্যাপার হঠাৎ লেখা হচ্ছে না এখানে, আর আছে কি tan y, tan y dx ইকুয়াল, যদি ওই টার্মটা ডান দিকে নিয়ে যাওয়া যায় তাহলে কি হবে বলো তো? মাইনাস মাইনাস sec স্কয়ার y ইনটু tan x। sec স্কয়ার y tan x, tan x সাথে থাকবে একটা dx, তাই তো? নাকি dx কেন, দুটাই, একটা তো dx আর একটা dy হবে। এদের সবগুলা
সবগুলা dx হয়ে গেছে এখানে। আচ্ছা, এখন এটা বুঝতে পারলো কিনা দেখো, যে প্রশ্নটা করেছে সে বুঝতে পারছে কিনা, এটা একটা টার্ম ওই পাশে পার করে দিলাম। জি স্যার। এখন ওই পাশে sec স্কয়ার, ওই পাশে tan x টা যদি বাম পাশে নিয়ে আসা হয়, সমান চিহ্ন ডান পাশেটা যদি সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসা হয়, তাহলে কি করো? sec স্কয়ার x ওই পাশ থেকে tan x যেটা, সেটা যদি আমি সমান চিহ্ন বাম পাশে নিয়ে আসি, তাহলে কি করব? ভাগ করতে হবে স্যার। tan x দ্বারা ভাগ করব, তাই না? tan x। আর এই পাশে tan y টা, বাম পাশে tan y টা যদি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যায়, তাহলে কি করব? ভাগ করতে হবে স্যার। ভাগ করতে হবে। sec স্কয়ার y ডিভাইডেড বাই, এটা লিখতে পাচ্ছি না কেন, এই পাশে tan y টা দ্বারা ভাগ করে দিতে হবে, তাই তো? ওই ডান পাশে নিয়ে চলে গেলে, এক পাশ থেকে আরেক পাশে গেলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, এটা তো জানোই। এটা বুঝতে অসুবিধা হয়েছে কি? যে না, প্রশ্নটা স্যার। করলে এটা বুঝতে হবে। এবার যদি এই যে ডান পাশেরটা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস সাইনটা কি করব? মাইনাসটা প্লাস হবে স্যার। প্লাস হবে, আর ইকুয়াল 0, অর্থাৎ ডান পাশেরটা বাম পাশে নিয়ে আসলাম। ওকে, তুমি এইভাবে ক্যালকুলেশন করো। এটাই তো জটিল, এটা এত ক্যালকুলেশন করবে কেন? আমি কি করি জানো? ওসব ভাগ টাগও করি না। তবে আর একটা বলি, আমি করি কি, এই ওয়াই ফাংশনটা এর নিচে ভাগ করে দিই, আর এখানকার এক্স ফাংশনটা এর নিচে ভাগ করে দিই, শেষ। সমস্ত এতক্ষণ যা অঙ্ক করলাম সবগুলো অঙ্কে দেখো তো, ভেরিয়েবল সেপারেট হয়ে যাওয়ার আরো সহজ বুদ্ধি না? জি স্যার, এটাই সব থেকে সহজ। আরো সহজ লাগছে স্যার। এখন কথা হলো, লজিক্যালি তো তোমাকে যেতে হবে, এই জন্য ওগুলো লেখা হয়েছে, আর কিছু না। লজিক্যালি যাওয়ার জন্য, এর থেকে আর সহজ বুদ্ধি নেই, যে এই দিকের ওয়াইটা ওই দিকে ভাগ করে দিবে, আর ওই দিকের এক্সটা এই পাশেরটায় লিখলে ভাগ করে দিব, শেষ। যা সাইন আছে সব ঠিক আছে। সাইনটা এখানে যে সাইন আছে সেই সাইনই থাকবে। tan x টা এই পাশে নিয়ে এসে ভাগ করে দিব, tan y টা এই পাশে নিয়ে ভাগ করে দিব। দেখো এর আগের গুলা যদি ফিরে চাও, ওইভাবেই করা হয়েছে। দেখো, ভাগটা কল্পনা মাথায় নিতে হবে না, তুমি যদি বুঝতে না পারো, তখন আর ওটা লেখারও দরকার নেই তোমার, যে কি দ্বারা ভাগ করলাম। ঠিক আছে, তুমি একবারে লিখবে সেপারেটিং দ্য ভেরিয়েবলস উই গেট, দিস ইজ না, ওটার কাজ আছে, ওটা আমরা এখন কিছু করিনি যেহেতু। দিস ইজ সেপারেবল ইকুয়েশন, সেপারেটিং দ্য ভেরিয়েবলস উই গেট দিয়ে এটা যে প্রশ্নটা করলে সে এভাবে লিখতে পারবে না। দিস ইজ ভেরিয়েবল সেপারেবল ইকুয়েশন এন্ড সেপারেটিং দ্য ভেরিয়েবলস উই গেট, লেখা যায়? জি স্যার। যে প্রশ্ন করলে এভাবে করবে, এই একজনের ওয়াইটা আরেকজনের ওয়াই এর নিচে ভাগ করে দিবে, আর এই পাশে এক্সটা এই পাশে দিয়ে ভাগ করে দিবে। এর আগে দেখো যেগুলা দেখালাম, যদি আমরা একটু ফিরে যাই, সব একই কাজ করা যাবে। এর আগেরটা যেমন এর আগেরটা না, এটা দেখো, 2 নম্বরটা, এই যে সাইন ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি, এইটার ডি দেখো ভাগ করে দিয়েছি, আর এক্স স্কয়ার প্লাস 1 প্রথম টার্মটাতে নিয়ে এসে দেখো ভাগ করে দিয়েছি। মানে এটা এর দিয়েছি আর এটা এর দিয়েছি। ওকে, বোঝা যাচ্ছে কি? সাইন ওয়াইটা একে দিয়ে দিয়েছি, আর এইটা একে দিয়ে দিয়েছি, তবে দেওয়ার সময় কি করেছে, ভাগ করে দিয়েছি। ওকে, এটা হলো, যদি মাথায় যদি চাপ না নিতে পারো এভাবে হবে। আগেরটা দেখো, এটা ওর দিয়েছি, ওটা এর দিয়েছি, সবগুলো দেখো একই। ওকে, ভেরিয়েবল সেপারেট করা যাবে এবার? কিন্তু নিয়ম হলো ভাগ করে দেওয়া, কারণ আমরা কোনো নন জিরো এলিমেন্ট দ্বারা কোনো ইকুয়েশনের উভয়কে যোগ গুণ ভাগ এগুলো আমরা করতে পারি। এগুলার প্রপার্টি রিয়েল বাস্তব সংখ্যার
যে শর্ত সমূহ সেখানে পড়েছো না? বাস্তব সংখ্যার শর্ত সমূহ পড়েছো, সেখান থেকে করা যায়। আচ্ছা, আর ইন জেনারেলি ভাগ কি দিয়ে করবে যখন লিখবে, তখন দেখবে যে আমি আসলে এখানে দেখো ওয়াই টার্ম রাখতে চাচ্ছি না, তাহলে ট্যান ওয়াই দ্বারা ভাগ করবে। এখানে চাচ্ছি না সে এক্স টার্মটা থাকুক, তাহলে আমি ট্যান এক্স দ্বারা ভাগ করব। বোঝা গেল? তার মানে দুইজন মিলে দুইজনের গুণফল আকারে ভাগ করবে। প্রথমে ট্যান ওয়াই রাখতে চাচ্ছ না, তাহলে ওটা দ্বারা ভাগ করবে। দ্বিতীয়টাতে ট্যান এক্স রাখতে চাচ্ছ না, ওটা দ্বারা ভাগ করবে। তাহলে কম্বাইন্ডলি ট্যান ওয়াই ট্যান এক্স দ্বারা ভাগ করবে। দেখো এখানে ওটা, এটাও তো খুব ডিফিকাল্ট কনসেপ্ট না। আরেকটু ভাবো, দেখো এটা ডিফিকাল্ট কিনা। বোঝা যাচ্ছে কি দ্বারা ভাগ করবে? এখন আমি ভিন্ন ভিন্ন অনেকগুলো উপায় বললাম, যে যেটা যেভাবে মনে রাখতে চাই সেভাবে মনে রাখবে। ক্লিয়ার? ওকে। তার মানে আমরা একটা টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন শিখলাম এবং তার সলিউশন শিখলাম। একটা টাইপের ভেরিয়েবল সেপারেবল টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় তা আমরা শিখলাম। ক্লিয়ার? ডাইরেক্টলি ইন্টিগ্রেট করে, ভেরিয়েবল সেপারেট করে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করলেই হয়ে যাচ্ছে। আমাদের দ্বিতীয় নাম্বার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমি আজকে না পড়ালেও বলছি, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকেও ওই একবারই ইন্টিগ্রেট করব, তবে এর ইন্টিগ্রেট প্রসেসটা একটু ভিন্ন, অর্থাৎ এটা আরেকটু ভিন্ন উপায়ে ইন্টিগ্রেট করা যায়। আমরা নেক্সট ক্লাসে এটা শিখব। এক্সাক্ট হাউবার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এগুলা আমরা এই চ্যাপ্টারটাই সাজিয়েছি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্বারা। মেথড অফ গ্রুপিং, ওই এক্সাক্ট কে সহজে সলভ করা যায়। তারপরে হচ্ছে আমাদের আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটার ইন্টিগ্রেশন পদ্ধতি আরেক রকম, আমরা এটা শিখব। তারপরে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটার ইন্টিগ্রেশন পদ্ধতি আরেক রকম। আর একটা ইন্টিগ্রেটিং পদ্ধতি হলো বার্নৌলি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আরেকটা টাইপ। এই পাঁচটা টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে আমাদের ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন শেষ হবে। একবার ইন্টিগ্রেশন করব 5 ভাবে, 5 টাইপের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমি তোমাদের এখানে শেখাবো। যদিও আছে আরো বেশ কিছু টাইপের, কিন্তু তোমাদের 5টা টাইপ আমি সেট করেছি, 5টা টাইপের। ওকে, ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন এখানেই আমাদের শেষ। মানে প্রথম চ্যাপ্টার না, প্রথম চ্যাপ্টার আরো আছে ফার্স্ট অর্ডার, কিন্তু ফার্স্ট ডিগ্রি না, এরকম কিছু দিয়ে সেট করেছি কয়েকটা প্রবলেম। প্রথমে ফার্স্ট অর্ডার বাট ফার্স্ট ডিগ্রি, আর এই কিছু প্রবলেম ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি দিয়ে আমরা এটা শেষ করেছি। তারপরে অ্যাপ্লিকেশন অফ ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাপ্লিকেশন তোমাদের কেমিক্যাল এন্ড ফুড প্রসেসিং এর অ্যাপ্লিকেশনও এখানে দেয়া আছে। ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের দুটা তিনটা প্রবলেম আমরা সলভ করাইছি অ্যাপ্লিকেশন আকারে। তো ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফার্স্টলি আমরা 5টা টাইপের সলিউশন দেখব, অর্থাৎ ইন্টিগ্রেশন করার 5টা পদ্ধতি। তার মানে এতটুকু বুঝতে পারছো, প্রথম যে টাইপটা সেটা ভেরিয়েবল সেপারেবল, সেটা ডাইরেক্টলি ভেরিয়েবল সেপারেট করে ডাইরেক্টলি ইন্টিগ্রেট করলেই হয়ে যাচ্ছে। পরেরগুলো আর ডাইরেক্টলি ইন্টিগ্রেট করা যাবে না, ইন্টিগ্রেশনের যোগ্য করে গড়ে তোলার জন্য বাকি আরো 4টা পদ্ধতি তোমাদের দেখাবো, সেইভাবে আমরা যোগ্য করে গড়ে তুলবো ইন্টিগ্রেট। একটু আগে যেমন দেখলে ভেরিয়েবল সেপারেবল না একটা, তাকেও কিন্তু ইন্টিগ্রেট করা যাবে। যে দেখলে ভেরিয়েবল সেপারেবল না, আমি একটা এক্সাম্পল দিলাম, ভেরিয়েবল সেপারেবল না, তাকেও ইন্টিগ্রেট করা যাবে, তবে তার ইন্টিগ্রেশনের পদ্ধতি আলাদা। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, এই যে এটা ভেরিয়েবল সেপারেবল না, দেখো এখানে প্রবলেম 6 xy যোগ আকারে আছে, এটা কোনোভাবেই তুমি ভেরিয়েবল সেপারেবল করতে পারবে না। একেও কিন্তু একবার ইন্টিগ্রেট করা যায়, একেও একবার ইন্টিগ্রেট করে সলিউশন বের করব, তবে এর ইন্টিগ্রেট পদ্ধতি আলাদা। ভেরিয়েবল সেপারেশন যেহেতু করা যাচ্ছে না, সেহেতু এর পদ্ধতি আবার আলাদা। হাওয়ার যা হোক,
বুঝতে পারছো যে আমরা কি করতে চাচ্ছি। আমরা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে 5 ভাবে সলভ করতে চাচ্ছি। তারপরে আমরা হায়ার অর্ডার অর্থাৎ সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনও বের করব। এই শীটের আমি আরো কিছু লিখছি তোমাদের জন্য, অবশ্য সবগুলো না। কেমিক্যাল ফুড প্রসেসিং এর জন্য আমি আবার ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করে করে পড়াই। অনেকে যেটা করে না, আমার একটু চিন্তা ভাবনা, আমি তোমাদের জন্য যা সেট করেছি এর সবগুলা না। তোমাদের মতো করে অ্যাপ্লিকেশন, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন মেকানিক্যালে কিভাবে অ্যাপ্লিকাই করা হয় এই সব রকমই থাকবে এখানে, কিন্তু তোমাদের যেটা সেটা সেই অ্যাপ্লিকেশন সাইডে দিয়ে একটা প্রবলেম যদি পড়ায়, তোমাদের যেটা সেটা তোমাদের দিব, অন্যদের গুলা এখান থেকে বাদ দিব। কিন্তু আমার শীটে সবই থাকবে। এই তো এটা প্রায় 51-53 পেজ পর্যন্ত লেখা হয়েছে শীটটা। তোমাদের হয়তো বা 53 পেজই লাগবে না, কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আমাকে আরো প্রায় 20 পেজ মতো লেখা লাগবে। ওদের একটু সিলেবাস তোমাদের থেকে বড় করতে হবে। এই ওকে, তাহলে আজকে ক্লাসে আমরা কি পড়লাম বোঝা গেছে? জি জি স্যার। জি স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য তোমরা নেক্সট ক্লাসে সবাই সঠিক সময় মতো আসবে, কারণ আমরা পরবর্তী ক্লাসে বুঝলাম না স্যার আপনি ক্লাসগুলো যদি রেকর্ড করে দিতেন আমাদের জন্য সুবিধা হইতো স্যার। ক্লাস রেকর্ড, যেটা সমস্যা হয় যে একটা ক্লাস হয়তো রেকর্ড করলাম, এই রেকর্ড করার পরে এই 1.5 ঘন্টার এটা আমাকে এই ল্যাপটপটা প্রায় অনুরূপ 40-50 মিনিট ওই রেকর্ডটা হতে থাকে, মানে